হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। পশ্চিমবঙ্গে যে আপকামিং পিএসসি এছাড়াও গ্রাম পঞ্চায়েতে যে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, তো তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিও শেষে তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি উত্তর দিতে পারলে। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 14টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। যদি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন? তোমরা যদি উত্তর জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুভাষচন্দ্র বসু। এটি একটি অনুপ্রেরণামূলক প্রবন্ধ আর সংকলন যা তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে লিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বাসুদেব বলবন্ত ফাড়কে কোথাকার বিপ্লবী ছিলেন? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক, মনে রাখবে, সশস্ত্র বিপ্লববাদের জনকও বলা হয় এবং তিনি মহারাষ্ট্রে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ গড়ে তুলেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, গান্ধীজি কোন আন্দোলনে করো অথবা মরো অর্থাৎ ডু অর ডাই স্লোগানটি দিয়েছিলেন? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত ছাড়ো আন্দোলনের সময় এই ডু অর ডাই বা করো অথবা মরো স্লোগানটি দিয়েছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা লগ্নে গান্ধীজি দেশবাসীকে এই চূড়ান্ত সংগ্রামের ডাক দেন। পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? তো চারের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1915 সালে। 1915 সালে 9 জানুয়ারি তিনি স্থায়ীভাবে ভারতে প্রত্যাবর্তন করেন এবং যা বর্তমানে প্রবাসী ভারতীয় দিবস হিসেবেও পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, প্রীতিলতা ওয়েদেরদার কত সালে শহীদ হন? তো প্রীতিলতা ওয়েদেরদার মূলত 24শে সেপ্টেম্বর 1932 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চট্টগ্রামে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দেওয়ার পর ধরা পড়ার আগেই তিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? বন্দিবাসের যুদ্ধে, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আয়ারকুট। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1760 সালে বন্দিবাসের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি স্যার আয়ারকুট ফরাসি বাহিনীকে পরাজিত করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? তো জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তন গতির জন্য মূলত জোয়ার ভাটা বেশি হয়। তবে পূর্ণিমা এবং অমাবস্যার সময় ভোরা কোটাল এবং মোরা কোটাল উভয়ই লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? তো 8এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ্রিস। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রাচীন গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিস, মনে রাখবে নামটা, ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে পৃথিবীর বিবরণ দেয়। নেক্সট প্রশ্ন দেখো, ছায়াপথ কোন আকাশে দেখা যায়? ছায়াপথ, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দক্ষিণ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরিষ্কার অন্ধকার রাতে আকাশগঙ্গা বা ছায়াপথ উত্তর থেকে দক্ষিণে একটি হালকা উজ্জ্বল ব্যান্ডের মতো বিস্তৃত দেখায়। পরবর্তী প্রশ্ন দেখো, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1925 সালে প্রতিষ্ঠিত শ্রমিক প্রজা স্বরাজ দল এর মুখপত্র ছিল এবং নজরুল ইসলাম এর প্রধান পরিচালক বা সম্পাদক ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, মধ্য ও দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ নদী কোনটি? তো মধ্য এবং দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা নদী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। গঙ্গা নদী পশ্চিমবঙ্গকে দুটি ভাগে ভাগ করেছে এবং এটি দক্ষিণবঙ্গের মানুষের প্রধান জলের উৎস এবং জীবনরেখা হচ্ছে এই গঙ্গা নদী। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরবঙ্গের প্রধান নদীটির নাম কি? উত্তরবঙ্গের, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নদী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়, মনে রাখবে একটা, তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় এবং এটি ওই অঞ্চলের দীর্ঘতম এবং প্রধান নদী। নেক্সট প্রশ্ন, নীল নদের অববাহিকার আকৃতি কেমন? নীল নদের, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাছের কাঁটার মতন। নীল নদের শাখা প্রশাখা ও উপনদীগুলো মূলত নদীর সঙ্গে এমনভাবে যুক্ত যাতে তা দেখতে মাছের কাঁটার মতো। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, কাঁসাই এবং কেলেঘাই এই দুটি মিলিত প্রবাহের নাম হচ্ছে
হলদি নদী, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পশ্চিম মেদিনীপুরে কাঁসাই ও কেলেঘাই নদী মিলিত হয়ে হলদি নদী নামে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন সাগর এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে? আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর নাকি কাস্পিয়ান সাগর? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোহিত সাগর। তো লোহিত সাগর এশিয়া মহাদেশের আরব উপদ্বীপ এবং আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূলের মধ্যে সীমান্ত তৈরি করেছে এবং এই কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম নোনা জলের হ্রদ। মনে রাখবে, নোনা জলের হ্রদ বৃহত্তম হচ্ছে এই কাস্পিয়ান সাগর। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? তো ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কেননা এই অঞ্চলে ভারতের অধিকাংশ লোহা, কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদ পাওয়া যায় বলে একে খনিজ ভাণ্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের কোন শহরকে প্রাচ্যের ভ্যানিস বা রোম বলা হয়? তো 17 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোচিকে। সুন্দর জলপথ এবং ভৌগোলিক অবস্থানের কারণে কেরালার কোচি শহরকে প্রাচ্যের ভ্যানিস বা রোম বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? ভারতের উদ্যান নগরী, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে বেঙ্গালুরুকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রচুর পরিমাণে উদ্যান ও সবুজ গাছপালা থাকার কারণে কর্ণাটকের বেঙ্গালুরু শহরকে গার্ডেন সিটি বা উদ্যান নগরী বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য কোনটি? তো দেখো 19 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরুণাচল প্রদেশ। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট 17 জন লোক বসবাস করে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? তো দেখো 20 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভিলায়ে। তো ছত্তিশগড়ে অবস্থিত এই ভিলাই ইস্পাত কারখানাটি উৎপাদনের দিক থেকে ভারতের বৃহত্তম সুসংহত ইস্পাত কারখানা, আর এটি মূলত তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। নেক্সট প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকের রচয়িতাকে? নীলদর্পণ, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, দীনবন্ধু মিত্র। 1860 সালে প্রকাশিত এই নাটকটি নীল চাষিদের উপর ইংরেজদের অত্যাচারের কাহিনী তুলে ধরা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নদী প্রবাহ পরিমাপের একককে কি বলা হয়? নদী প্রবাহ পরিমাপের একক, তো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিউসেক। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রতি সেকেন্ডে কত ঘন ফুট জল প্রবাহিত হচ্ছে তা বোঝাতে এই কিউসেক এককটি ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরাঞ্চলের বা উত্তরাখণ্ড এর রাজধানী কোথায়? তো দেখো উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চলের রাজধানী হচ্ছে দেরাদুন। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেরাদুন হলো উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী এবং গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে গোরসন। গোরসন হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী এবং শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নেপালের প্রধান নদী কোনটি? তো নেপালের প্রধান নদী হচ্ছে কর্ণালী নদী। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কর্ণালী নদী নেপালের দীর্ঘতম এবং অন্যতম প্রধান নদী। নেক্সট প্রশ্ন দেখো, কেঁচোর গমন অঙ্গের নাম কি? তো কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কেঁচো তার শরীরের নিচের দিকে থাকা ক্ষুদ্র চুল সদৃশ্য সিটা ব্যবহার করে চলাচল করে। নেক্সট প্রশ্ন দেখো, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব কথাটি, তো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং। তো বক্সিং খেলায় প্রতিপক্ষকে সোজাভাবে দ্রুত ঘুষি মারাকে এই জ্যাব বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? তো মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন সম্রাট আকবর। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, আকবর। তো মুঘল সম্রাট আকবর তার সামরিক ও প্রশাসনিক ব্যবস্থাকে সুসংগঠিত করতে এই পদমর্যাদা ভিত্তিক প্রথা চালু করেন। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটি কার লেখা? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিমল জালান। বিমল জালান, তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বিমল জালান এই বইটিতে ভারতের অর্থনীতি ও রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, খনিজ পদার্থ এই ফ্লোরিন
এর অভাবে মানবদেহে কী ক্ষতি হয় বা কী রোগ হয়? তো দেখো 29-এর এখানে সঠিক উত্তর হচ্ছে দুর্বল দাঁত। দাঁত দুর্বল হয়ে যায়। ফ্লোরিনের অভাবে দাঁতের এনামেল নষ্ট হয় এবং দাঁত দ্রুত ক্ষয় হয় এবং দুর্বল হয়ে পড়ে। নেক্সট প্রশ্ন দেখো, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? তো মোবাইল ফোনে ব্যবহৃত এই জিএসএম এর পুরো কথাটি হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি বিশ্বজুড়ে মোবাইল যোগাযোগের জন্য ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল সেলুলার প্রযুক্তি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, অশোক জাতির প্রথম ধর্মগুরু এই উক্তিটি কার? তো অশোক জাতির ধর্মগুরু এই উক্তিটি হচ্ছে ভিনসেন্ট স্মিথ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সম্রাট অশোকের ধর্মপ্রচার ও আদর্শের কারণে তাকে মানবজাতির প্রথম ধর্মগুরু হিসেবে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, বিবেকানন্দকে ভারতের কি বলা হয়? তো বিবেকানন্দকে ভারতের বলা হয় মেজিনি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ করার ভূমিকার জন্য স্বামী বিবেকানন্দকে ইটালির জাতীয়তাবাদী নেতা মেজিনি এর সাথে তুলনা করায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে? তো দেখো 33-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1962 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের সময় ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছিল এবং এই ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুযায়ী জারি করা হয়? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, ব্রাজিলের সরকারি ভাষা কি? তো ব্রাজিলের সরকারি ভাষা হচ্ছে পর্তুগিজ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল বলে দেশটির সরকারি ভাষা হিসেবে রয়ে গেছে এই পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন দেখো, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি, তো 35-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মঙ্গোলিয়াতে। গোবি মরুভূমি এশিয়া মহাদেশের একটি বিশাল মরুভূমি যা মূলত মঙ্গোলিয়া এবং চীনের উত্তরাংশ জুড়ে বিস্তৃত। নেক্সট প্রশ্ন রয়েছে, ফুনসোলিং সীমান্তে কোন কোন দেশের সংযোগ রয়েছে? ফুনসোলিং সীমান্তে, তো সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও ভুটান। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ফুনসোলিং হলো ভারত এবং ভুটানের সীমান্ত একটি অন্যতম প্রধান প্রবেশদ্বার ও বাণিজ্যিক শহর। নেক্সট প্রশ্ন দেখো, বিপ্লবী গণেশ ঘোষের জন্ম কবে? বিপ্লবী গণেশ ঘোষ, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1900। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিখ্যাত বিপ্লবী গণেশ ঘোষ এই 1900 সালের 22শে জুন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন দেখো, 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কে রৌপ্য পদক বা সিলভার মেডেল জিতেছিলেন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সকলে জানো, নীরজ চোপড়া। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 2024 সালে প্যারিস অলিম্পিকে 89.45 মিটার থ্রো করে ভারতের জন্য রৌপ্য পদক অর্জন করে নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোন প্রাণী সংকটাপন্ন তালিকায় অন্তর্ভুক্ত নয়? তো নিচের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডোডো পাখি। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। বাঘ, গন্ডার, সিংহ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে থাকলেও ডোডো পাখি পৃথিবী থেকে সম্পূর্ণ পরিমাণে বিলুপ্ত হয়ে গেছে, তাই এটি সংকটাপন্ন তালিকায় নেই। নেক্সট প্রশ্ন দেখো, একটি আন্তঃক্রিয়ার উদাহরণ দাও। একটি আন্তঃক্রিয়ার উদাহরণ দাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিযোগিতা। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জীববিজ্ঞানের পরিবেশে দুই বা ততোধিক প্রজাতির মধ্যে সম্পদ বা খাদ্যের জন্য লড়াইকে একটি আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বার্সি রোডোডেনড্রন অভয়ারণ্য কোন জীবটি সংরক্ষণের জন্য বিখ্যাত? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রেড পান্ডা। তো সিকিমের এই অভয়ারণ্যটি রেড পান্ডা এবং বিভিন্ন প্রজাতির রোডোডেনড্রন ফুলের জন্য পরিচিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের পার্লামেন্টে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট পাস হয় কত সালে? তো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2002 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের জীববৈচিত্র্য রক্ষা এবং সম্পদের সঠিক ব্যবহারের লক্ষ্যে 2002 সালে এই আইনটি পাস হয়। নেক্সট প্রশ্ন, কোন খাদ্য শৃঙ্খলে জীবের আকার ক্রমশ হ্রাস পায়? তো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরজীবী খাদ্য শৃঙ্খলে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই খাদ্য শৃঙ্খলে একটি বড় আকারের পোষক দেহ থেকে পুষ্টি নিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরজীবীরা বেঁচে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, সুন্দরবনের বাস্তুতন্ত্রে কিস্টোন প্রজাতি কোনটি?
তো সুন্দরবনের বাস্তুতন্ত্রে কৃষ্ণ প্রজাতি হচ্ছে বাঘ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে, তাই একে কৃষ্ণ প্রজাতি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, পপুলেশন আন্তঃক্রিয়া কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত? পপুলেশন আন্তঃক্রিয়া, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কমিউনিটি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিভিন্ন প্রজাতির পপুলেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা আন্তঃক্রিয়া কমিউনিটি স্তরে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, গির অরণ্যের উদ্যানের বিকল্প কোন স্থানে সিংহ সংরক্ষণের ব্যবস্থা গড়ে উঠেছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্য, বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্য। তো গুজরাটের বরোদা অভয়ারণ্যকে এশীয় সিংহের দ্বিতীয় আবাসস্থল হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোনটি শক্তি প্রবাহের বৈশিষ্ট্য নয়? তো দেখো নিচের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বহুমুখী, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সব সময় একমুখী হয়, এটি কখনো বহুমুখী বা বিপরীতমুখী হয় না। নেক্সট প্রশ্ন দেখো, শেরি বঙ্গাল নামে পরিচিত কে? তো শেরি বঙ্গাল নামে পরিচিত হচ্ছে ফজলুল হক, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অবিভক্ত বাংলার জনপ্রিয় জননেতা এ কে ফজলুল হক তার বীরত্ব ও নেতৃত্বের জন্য বাংলার বাঘ বা শেরি বঙ্গাল উপাধিতে ভূষিত করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ফাদার অফ দ্য নেশন কাকে বলা হয়? তো এটা মূলত তোমরা সকলেই জানো, ফাদার অফ দ্য নেশন বলা হয় মহাত্মা গান্ধীকে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যান্য নেতৃত্বের জন্য মহাত্মা গান্ধীকে জাতির জনক বা ফাদার অফ নেশন বলা হয়। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কাকে চিহ্নিত করা হয়? তো গ্র্যান্ড ও ম্যান নামক নামে চিহ্নিত করা হয় দাদাভাই নওরোজি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের প্রবীণ জননেতা এবং ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হওয়ায় তাকে এই সম্মানজনক নামে ডাকা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আর এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, ধন্যবাদ।